হুমায়ুন আহমেদকে নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হলো তার বাজারি তকমা। অনেক সমালোচকই মনে করেন তিনি কেবল কাটতির জন্য লিখেছেন। বিশিষ্ট সাংবাদিক ও তার এককালের অভিভাবক আহমদ সাফা বলেছিলেন, হুমায়ুন লেখে স্রেফ বাজারের জন্য, মেরিটের দিক দিয়ে সে নিমাই ভট্টাচার্যের সমান। তারিখটা ছিল ৯০ দশকের এক বিষণ্ণ রবিবারের রাত। ঢাকার রাস্তাঘাট জনশূন্য, শুনশান নীরবতা, যেন অঘোষিত কোনো কারফিউ চলছে। কিন্তু না, কোনো রাজনৈতিক উত্তেজনা নয়, পুরো বাংলাদেশ তখন নিথর হয়ে তাকিয়েছিল টেলিভিশন পর্দার দিকে। কারণ সেই রাতে কোথাও কেউ নেই নাটকের বাকের ভাইয়ের ফাঁসি হওয়ার কথা। একটি কাল্পনিক চরিত্রের জন্য রাজপথে মিছিল হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, সরকারের কাছে চিঠি পাঠানো হচ্ছে, নাট্যকারের কাছে চিঠি পাঠানো হচ্ছে, লেখকের কাছে চিঠি পাঠানো হচ্ছে, আর্জি জানানো হচ্ছে বাকের ভাইয়ের যাতে শেষ পর্বে ফাঁসিটা না হয়। সাহিত্যের ইতিহাসে বা নাটকের ইতিহাসে এমন জাদুকরী উন্মাদনা কি এর আগে কেউ কখনো তৈরি করতে পেরেছিলেন? তিনি হুমায়ুন আহমেদ। কারো কাছে তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্র্যান্ড, আবার কারো কাছে তিনি সেই জাদুকর যিনি নীলক্ষেতের সস্তা কাগজের বইয়েও জীবনকে ফুটিয়ে তুলেছিলেন হিমু আর মিসির আলীর অবয়বে। হুমায়ুন আহমেদ কি শুধুই একজন সস্তা বাজারি লেখক ছিলেন, নাকি তিনি ছিলেন সেই বিরল কারিগর যিনি রান্নাঘরের কোণে লুকিয়ে থাকা মধ্যবিত্ত বাঙালির দীর্ঘশ্বাসকে সাহিত্যের মূল মঞ্চে এনে দাঁড় করিয়েছিলেন? ৭০ দশকের শুরু, বাংলা কথা সাহিত্যে তখন শামসুর রহমান আল মাহমুদ বা শওকত ওসমানের গাম্ভীর্য টইটুম্বুর। ঠিক সেই সময় রসায়ন বিভাগের এক তরুণ ছাত্র নন্দিত নরকে নিয়ে হাজির হলেন। পণ্ডিত আহমদ শরীফ সেই পাণ্ডুলিপি দেখে সবিস্ময়ে লিখেছিলেন, ওই নামের মধ্যেই যেন একটা জীবন দৃষ্টি, একটা অভিনব রুচি, চেতনার এক নতুন আকাশ উঁকি দিচ্ছিল। হুমায়ুন আহমেদের সবচেয়ে বড় শক্তি ছিল তার ভাষা। তিনি তৎসম তদ্ভব শব্দের ভারে নুয়ে পড়া প্রথাগত গদ্যের সড়কে পা বাড়াননি। তিনি গদ্যকে করলেন পানির মতো স্বচ্ছ, গতিময়। তিনি বুঝতে পেরেছিলেন মধ্যবিত্তের জীবন মানে বিশাল কোনো মহাকাব্যিক সংঘাত নয়, বরং ছোট ছোট আনন্দ, মান অভিমান আর বিষাদের চোরাস্রোত। তিনি সরাসরি ঢুকে পড়লেন নাগরিক মধ্যবিত্তের রান্নাঘরে। হুমায়ুন আহমেদের আগে আমাদের সাহিত্যে সাধারণ মানুষের প্রতিদিনকার তুচ্ছতা খুব একটা পাত্তা পায়নি। তিনি আমাদের শোনালেন ভাতের হাড়ির শব্দ, মধ্যবিত্তের মাস শেষে টানাটানি, বড় বোনের বিয়ের চিন্তা, কিংবা বারান্দায় দাঁড়িয়ে জোছনা দেখার বিলাসিতা। লেখক হুমায়ুন আজাদ তাকে অপন্যাসিক বলে কটাক্ষ করলেও সত্য এটাই যে হুমায়ুন আহমেদ আমাদের শিখিয়েছিলেন কিভাবে তুচ্ছ জীবনকেও শিল্পের দিকে নিয়ে যাওয়া যায়। তার বইয়ের পাতা খুললে পাঠক নিজেকে দেখতে পেত। যে মা সারাদিন রান্নাঘরে ঘামছেন, কিংবা যে বাবা রিটায়ারমেন্টের পর একটা একাকী বারান্দায় বসে থাকেন, তাদের যাপিত জীবনের এমন শৈল্পিক রূপায়ণ এর আগে কেউ করতে পারেন। মুগ্ধ পাঠক শ্রেণী আপন আয়নায় নিজেদের ছবি দেখে বিস্মিত হলো। তিনি সাহিত্যকে কেবল লাইব্রেরির আলমারি থেকে বের করে এনে সাধারণ মানুষের বালিশের পাশে জায়গা করে দিলেন না, তিনি সাহিত্যকে মানুষের করে তুললেন। মধ্যবিত্ত মানুষের, নিম্নবিত্ত মানুষের, তাদের প্রতিদিনকার হাসি ঠাট্টা তামাশা তুলে ধরলেন, কান্নার রং তুলে ধরলেন তার লেখনীতে। হুমায়ুন আহমেদকে নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হলো তার বাজারি তকমা। অনেক সমালোচকই মনে করেন তিনি কেবল কাটতির জন্য লিখেছেন। বিশিষ্ট সাংবাদিক ও তার এককালের অভিভাবক আহমদ সাফা বলেছিলেন, হুমায়ুন লেখে স্রেফ বাজারের জন্য, মেরিটের দিক দিয়ে সে নিমাই ভট্টাচার্যের সমান। কিন্তু একটা প্রশ্ন, সস্তা বাজারে লেখক কি দীর্ঘ ৪০ বছর একটা পুরো জাতিকে মোহগ্রস্ত করে রাখতে পারে? আব্দুল্লাহ আবু সাঈদের মতে জনপ্রিয় সাহিত্য আর কালজয়ী সাহিত্যের মধ্যে পার্থক্য থাকলেও হুমায়ুন আহমেদের জনপ্রিয়তা ছিল ইতিবাচক। তিনি আমাদের সস্তা চতুর্থ শ্রেণীর লেখকদের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। তিনি কেবল বই বিক্রি করেননি, তিনি একদল পাঠকও তৈরি করেছিলেন যারা আগে বই পড়ত না। তার হাত ধরে বাংলাদেশের প্রকাশনা শিল্প কিছুটা জেগে ওঠে, তৈরি হয় এক নতুন দরজার। হুমায়ুন আহমেদের জাদুকরী শক্তি লুকিয়েছিল তার চরিত্র সৃষ্টির মধ্যে। হিমুর মাধ্যমে তিনি মধ্যবিত্তের খাঁচায় বন্দি থাকা তরুণদের দেখালেন আকাশ দেখার স্বপ্ন। মিসির আলীর মাধ্যমে দিলেন যুক্তিবাদী মন, আর শুভ্রর মাধ্যমে ফুটিয়ে তুললেন এক চিরন্তন পবিত্রতা। আর বাকের ভাই চরিত্রের মধ্য দিয়ে তিনি তুলে আনলেন ঢাকা শহরের মহল্লার গল্প। হুমায়ুন আহমেদ ছিলেন মূলত লাইফস্টাইল লেখক। তার চরিত্রে কোনো বড় রাজনৈতিক বিপ্লব নেই শোষিত শ্রেণীর গর্জন, কিন্তু আছে নাগরিক একাকিত্ব, স্বপ্নভঙ্গ আর যাপিত জীবনের অদ্ভুত সব হিউমার। তিনি বুঝতে পেরেছিলেন মধ্যবিত্ত বাঙালি আসলে প্রচণ্ড পরিমাণে সেন্টিমেন্টাল।
তিনি সেই সেন্টিমেন্টকে ব্যবহার করলেন উইট আর কৌতুকের মোড়কে। তার সংলাপের ভেতরে যে রসবোধ তা বাংলা সাহিত্যে আগে কখনো দেখা যায়নি। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। প্রশ্ন আছে, জনপ্রিয় থাকার নেশায় হুমায়ুন আহমেদ কি মাঝে মধ্যে পিছু হটেছেন? আমাদের মুক্তিযুদ্ধের সেই বিভৎস রাজাকারদের চিত্র কি তিনি সচেতনভাবে এড়িয়ে গেছেন? তার জোছনা ও জননীর গল্প কিংবা আগুনের পরশমণিতে পাকিস্তানি সেনার নৃশংসতা থাকলেও রাজাকার চরিত্রটি কেন বারবার রহস্যময় বা লঘু হয়ে থাকলো? আবার দেখুন, তিনিই কিন্তু সামরিক শাসক এরশাদের আমলে যখন রাজাকার শব্দটি টিভিতে বলা নিষিদ্ধ ছিল, তখন তিনি একমাত্র একটা তোতা পাখির মুখ দিয়ে বলিয়েছিলেন, তুই রাজাকার। এটি সেই সময় রাজাকারদের প্রতি ঘৃণা তৈরির ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। এই একটি কাজ তাকে রাজাকার বিরোধিতার এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। তিনি শহীদ জননী জাহানারা ইমাম সম্পর্কে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন, কিংবা হুমায়ুন আজাদের উপর হামলার পর তার যে প্রতিক্রিয়া ছিল, তা অনেক সচেতন পাঠককেই আহত করেছিল সেই সময়। সমালোচকরা বলেন, জনপ্রিয়তার তুঙ্গে থাকতে গিয়ে তিনি কি তবে সব পক্ষকে সন্তুষ্ট করার সেফ গেম খেলেছিলেন তখন? আমাদের জানা নেই। হুমায়ুন আহমেদ হয়তো তলস্তয় বা দস্তয়েভস্কি নন, হয়তো তার লেখায় জীবনানন্দের মতো গভীর দার্শনিক সংকট নেই, কিন্তু তিনি ছিলেন সময়ের শ্রেষ্ঠ কথক। তিনি আমাদের হিমু হয়ে খালি পায়ে হাঁটতে শিখিয়েছিলেন, মিসির আলী হয়ে যুক্তি খুঁজতে শিখিয়েছিলেন, আর শ্রাবণ মেঘের দিনে বিরোহী হতে শিখিয়েছিলেন। সাহিত্যের ইতিহাসে আদালতের রায় ঘোষণার মতো কিছু নেই। সাহিত্যের ইতিহাস বড় নির্মম। আজ যাকে সস্তা বলা হচ্ছে, কালের জাদুর টানে হয়তো কাল তাকে মহিরুহ হিসাবে পাওয়া যাবে। হুমায়ুন আহমেদ নিজে বাদশাহ নামদারে লিখে গেছেন, রাজা যায় রাজা আসে, প্রজা যায় নতুন প্রজা আসে, কিছুই টিকে থাকে না। ক্ষুধার্তর সময় সবকিছু গিলে ফেলে, তবে গল্প গিলতে পারে না, গল্পটা থেকে যায়। হুমায়ুন আহমেদ সস্তা কিনা সেই বিচার থাক পাঠকের উপর। তবে তিনি যে বাঙালির যাপিত জীবনের চালচিত্র বদলে দিয়েছেন, নাগরিক মধ্যবিত্তের অকৃত্রিম এক আয়না হয়ে উঠেছিলেন, সেই সত্য কেউ অস্বীকার করতে পারবে না। তিনি ছিলেন, আছেন, থাকবেন বাঙালির রান্নাঘর বারান্দার জাদুঘর হয়ে।